Okay, so officially this is our last class before the ক্লাস টেস্ট। ক্লাস টেস্টের ব্যাপারে একটু বলে দিই, আমাদের ক্লাস টেস্টটা হবে হচ্ছে ফ্রাইডেতে। ক্লাস টাইমটা আমি একটু মেক শিওর করে আপনাদেরকে জানিয়ে দিব। ফ্রাইডে আমাদের ক্লাস টাইম থেকে 2টা থেকে 4টা, নাকি 1টা 50 থেকে সামথিং একটা টাইম, আমি শিওর হব। আমি টাইমিংটা সম্পর্কে এখনো অবগত না। আপনাদেরকে কি টাইমিং সম্পর্কে জানিয়েছে ফ্রাইডেতে আমাদের ক্লাসটা কখন, যেহেতু আমাদের ক্লাসটা লাস্ট স্লটে? শুক্রবারে আমাদের ক্লাস টাইমটা নিয়ে কি কিছু জানিয়েছে মুসা? কোনো নোটিশ এসেছে এই ব্যাপারে? মুসা বা রাহাত আছেন? ম্যাম 2টা থেকে 4টা পর্যন্ত। 2টা থেকে 4টা এরকম বলে রেখেছেন তো? জি ম্যাম, এক নতুন নতুন একটা রুটিন দিয়েছে, ওই রুটিনে এই টাইম দিয়েছে আর কি। ঠিক আছে, নামাজের পর 2টা থেকে 4টা পর্যন্ত। আচ্ছা, আপনাদের এমনি ক্লাসটা শেষ হয়ে যায় কখন, এই আগের স্লটের ক্লাসটা, সকালের স্লটের? ওইটা শেষ হয়ে যায় 12টা 30-এর আগে শেষ হয়ে যায়। আমাদের কি সম্ভব যে আমরা আহ, কারণ ওটার পরে তো আপনাদের একদম আমার ক্লাসটা ছাড়া আর কোনো ক্লাস থাকে না, এটা কি সম্ভব যে 12টা 30-এ আমরা যে ক্লাসটা শেষ করি, আমরা নামাজের আগে একটা ক্লাস করলাম, দেন নামাজ পড়ে এসে দেন আর একটা স্লট ক্লাস করলাম, তাহলে আপনাদের 3:30টার মধ্যে আপনারা চলে যেতে পারবেন? তিনটা ম্যাম পনেরোতে তাহলে ম্যাম তাহলে আমাদের স্যারকে একটু বলতে হবে, আমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট স্যার, নুরুল হুম। সর্দার স্যার, তাকে একটু বলতে হবে স্যার টাইমটা যদি কমিয়ে দেয় তাহলে ওইখান না থেকে না একটু না না, টাইম টাইম পেলাম। কমানোর কিছু নাই। আমি বলতে চাচ্ছিলাম আপনাদের নামাজ কখন শুরু হয় নামাজ ইউনিভার্সিটি? 1:30টায় শুরু হয় ম্যাম, 1:30টায় শুরু হয় নামাজ। আচ্ছা, আমরা যেটা করতে পারি, যদি এমন হয় যে ওই ক্লাসটা 12:30টায় শেষ হয়ে গেল, লেটস সে, হ্যাঁ, 12:30 থেকে আমি 1টা 25 পর্যন্ত একটা ক্লাস নিলাম, বা ধরেন 12টা 40 থেকে 1টা 20 পর্যন্ত ক্লাস নিলাম, দেন আবার 1টা 20 থেকে 2টা পর্যন্ত তারা ব্রেকে থাকলেন, 2টার সময় এসে জাস্ট আমরা 2টা থেকে সোয়া 3টা পর্যন্ত টানা ক্লাস। বুঝেন নাই? টাইমিংটা ওইভাবে অ্যাডজাস্ট করবো, 2 ঘন্টা টাইম আমাদের অ্যাডজাস্ট করতে হবে, 2 ঘন্টা হলেই ক্লাস হয়ে যাবে। সেটাও আমি হয়। আমি আমি একটু কালকে যে রুটিনটা দেখি, রুটিনটা দেখে বুঝে আপনাদেরকে জানাবো। এরকম হলে আমি চেষ্টা করবো একটু আগে ছেড়ে দিতে, কারণ না হলে আপনাদের যেটা হবে, আপনারা একদম লাস্ট স্লটে শেষ হবে 4টায়, আপনাদের বাসায় যাওয়ার যে বিষয়টা আছে সেটা দেরি হয়ে যাবে। এটাই জাস্ট বলছি। আপনাদের জন্য ট্রান্সপোর্ট থাকবে, বাট ইট উইল বি লেট। এটা বলতে চাচ্ছি। ম্যাম রুটিনটা আমি গ্রুপে আপলোড দিয়েছি, আপনি সেটা দেখতে পারেন। রমাদান রুটিন। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা তাহলে ইয়াটা স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ডিমান্ড সাপ্লাই নিয়ে স্টার্ট করেছিলাম। আমি লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দিইনি, হ্যাঁ আমি জানি। রেকর্ডিংটা এখনো দিইনি, রেকর্ডিং দিয়ে দিতে। আর আমাদের নেক্সট ক্লাসে যেটা হবে, যে আমাদের ফার্স্ট ক্লাসটাতে সিটি থাকবে, তারপরে কিন্তু সেকেন্ড ক্লাসে আমরা স্টাডি মানে পড়াশোনা করবো, ইউনিভার্সিটিতে যে আমরা যাবো। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসটাতে আমাদের সিটি, আর সেকেন্ড ক্লাসটাতে কিন্তু আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে টপিক থেকে বাকি থাকবো আমরা সেটা স্টাডি করবো এর আগে নাই। ম্যাম একটু কথা ছিল। কি ম্যাম বলেন? গত ক্লাসে কি কোনো হোমওয়ার্ক ছিল? হোমওয়ার্ক না, হোমওয়ার্ক দেইনি, ক্লাস অ্যাক্টিভিটি গুলো আপলোড করতে বলেছিলাম। আমি ক্লাসটা করতে পারিনি লাস্ট মুহূর্তে, এই আর কি। না, ওটা হচ্ছে গিয়ে ছবি তুলে আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমাদের ওখানে দিতে বলেছিলাম। আচ্ছা, আচ্ছা, না আসলে সুযোগ রেকর্ডিং নাই। আমি পেলে। আমি ফ্রাইডের ইয়াটা দেখলাম না, আমাদের আসলে সুযোগ নেই। 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, না, আমাদের 2টা থেকে 4টায় ক্লাস নিতাম। সুযোগ নাই তাহলে, যেহেতু তাদের মাঝখানে নামাজের ব্রেক আছে, তাহলে যে রুটিন আছে অ্যাজ ইট ইজ ক্লাস। রেকর্ডেড ভার্সন দিয়ে দিবো, আজকেই দিয়ে দিবো। রেকর্ডেড ভার্সনটা অনেক বড় তো, ইউটিউবে আপলোড করেছি, জাস্ট হচ্ছে পাবলিশ করি। আমি যেটা করি সেটা জাস্ট বললাম। আর ইউটিউবে দেওয়ার একটা সুবিধা আছে, আজকে আমাকে যেমন একজন স্টুডেন্ট কল করেছিলেন, উনি বলছিলেন যে আগেও কিছু রেকর্ডেড ভার্সন আছে, তো উনি দেখে হয়তো বুঝতে পারেন। যদিও আগে রেকর্ডেড ভার্সন গুলো দেখার সময় একটু কেয়ারফুলি দেখবেন, কারণ কিছু কিছু টপিক, প্রতি সেমিস্টারে তো আমরা আসলে টপিক চেঞ্জ করি, কারিকুলামে কিছুটা চেঞ্জেস আসে। তো এই সেমিস্টারে বেশ ভালো চেঞ্জেস আছে। চেঞ্জেস গুলো লক্ষ্য করি, সবগুলো একদম হুবহু যে সেম তা কিন্তু না। ওকে, তো আমরা আজকে যেটাতে যাব সেটা হচ্ছে কি মার্কেট, যেটা সেটা এই চ্যাপ্টারটা অলরেডি আমরা মার্কেট স্টার্ট করে ফেলেছি। আমরা সেখানে লার্ন করেছিলাম যে মার্কেট বলতে আমরা কোনো প্লেস বুঝি না, ইটস দ্য সিচুয়েশন বলি, যে যেখানে the buyers and seller they will meet to each other, then they will exchange the ownership of goods and services। এবং এই যে ওনারশিপটা যেহেতু চেঞ্জ হচ্ছে, এটা গুডস এন্ড সার্ভিস একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, সেই কারণে যেটা হয় যে এদের দে আর ট্রাইং টু সেট দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট। দেন আমরা পড়েছিলাম হচ্ছে দেয়ার অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার দেয়ার ইজ টু টাইপস অফ মার্কেট।
কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড মনোপলি মার্কেট। কম্পিটিটিভ মার্কেটে যেটা হচ্ছিল যে দেয়ার ইজ অনলি ওয়ান, সরি, মনোপলি মার্কেট দেয়ার ইজ অনলি ওয়ান সেলার বাট মেনি বায়ার। একজন সেলারের মার্কেট হলে সেটাকে আমরা কম্পিটিটিভ মার্কেট বলি। আমার রেকর্ডিং হচ্ছে ক্লাসের, আই এম সরি টু জাস্ট আস্ক করলাম, ক্লাস রেকর্ডিং হচ্ছে, কেউ ম্যাম একটু রেকর্ডিং রেসপন্স। হচ্ছে, রেকর্ডিং হচ্ছে কিন্তু সাউন্ডটা ম্যাম ক্লিয়ার না, কেমন যেন মানে হচ্ছে আর কি একটু ঠিক আছে, এখন দেখেন কাটতেছে তো, এই যে। এখন ঠিক আছে? ইজ ইট ওকে নাও? এখন ঠিক আছে ম্যাম। সো যেটা ছিলাম সেটা হচ্ছে যে সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে একটু আহ, জানাবেন, মানে জাস্ট চ্যাট বক্সের মেসেজ দিলেই হবে। তো দেন যেটা ছিল এটা যে আমরা যদি ওয়ান সেলার মার্কেট হলে ম্যাম সেই রিয়েলি মার্কেটটাকে, কেন? ওয়ান সেলার মার্কেট হলে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আপনার মনোপলি মার্কেট। ওয়ান সেলার হলো এখানে মেনি বায়ার। এখন আপনি বলতে পারেন যে ওয়ান মানে সেলার নিয়ে কেন বলছি, বিকজ এখানে আমরা নাম্বার অফ সেলারের উপর বেসিস করে ক্লাসিফিকেশনটা করছি। সো ওয়ান সেলার মার্কেট হলে সেটাকে আমরা মনোপলি মার্কেট বলি। যেমন বাংলাদেশে যদি আমরা আহ ইয়া মার্কেটটাতে যাই, লাইক হচ্ছে গিয়ে আমরা যদি বাংলাদেশের, ওয়েট এ ইলেকট্রিসিটি। মিনিট, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট, না না আমাকে এটা নক করছে। সো ওয়ান সেলার মার্কেট, যে মার্কেটটাতে আমরা আসলে ছিলাম যে আমরা একজন সেলার পাচ্ছিলাম আর অনেক বেশি বায়ার পাচ্ছিলাম। একজন অলরেডি বলছিলেন যে ইলেকট্রিসিটি মার্কেট যেটা, সেটা যেমন হ্যাঁ বাংলাদেশের বেসিসে ইলেকট্রিসিটি মার্কেট, ওয়াটার মার্কেট, দেন যদি আমি হচ্ছে গিয়ে আহ এটাকে কি বলা যায়, ওয়াটার মার্কেট, দেন হচ্ছে আমি যে ন্যাচারাল গ্যাস এটার কথা বলছি, দিস কাইন্ড অফ মার্কেট যেখানে একজন সেলার মাত্র থাকে, এই মার্কেটটাকে আমরা মনোপলি মার্কেট বলছিলাম। অ্যান্ড when there is many buyer and many seller, মানে অনেক বেশি সেলার আছে যে আপনি নাম্বারটা কাউন্টই করতে পারছেন না, ইট উইল বি আনকাউন্টেবল, এই ধরনের মার্কেটটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে কম্পিটিটিভ মার্কেট। তো এরপরে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে আমরা এই মার্কেটে দুটো ইম্পর্টেন্ট মার্কেট যখনই করি তখনই আমরা দেখছিলাম যে দেয়ার আর টু ডিসিশন মেকার। আবারও যে দরকার হলে একজন হচ্ছে গিয়ে বায়ার বা কনজিউমার বা আমরা ইন্ডিভিজুয়াল বলতে পারি, হাউস হোল্ড বলতে পারি, অ্যানাদার ওয়ান ইজ সেলার অর প্রডিউসার অর ফার্ম, যে কোনো নামে আপনি ডাকতে পারেন। কারণ আমাদের ওই কন্ডিশন অনুযায়ী আমাদের ক্লাসরুমটাও কিন্তু একটা মার্কেট, because here you are the buyer, that means my students are the buyer, and I'm the সেলার অর ফার্ম পেয়ার। এবং দেখেন আমি কি বিষয়ে ডিসিশন নিচ্ছি, আমি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে ডিসিশন নিচ্ছি, দ্যাট ইজ হোয়াট টু সাপ্লাই, হাউ টু সাপ্লাই, ফর হুম টু সাপ্লাই, কতটুকু। আচ্ছা দাঁড়ান ওয়েট আ মিনিট, এখন একটু দেখেন তো, সাউন্ড ঠিক থাকার কথা, এর থেকে আর ক্লিয়ার সাউন্ড আসলে পসিবল না। আমি হেডফোন একদম, মানে মাউথ পিসটা আমার কানের সাথে মুখের সাথে লাগানো, এবং তারে কোনো জায়গায় হাত দিচ্ছি না যাতে হচ্ছে কি সাউন্ডটা আনক্লিয়ার যাতে না হয়। ওকে, আচ্ছা, তো যেটা ছিলাম যে আমরা যেটা বলছিলাম যে এই যে দুইজন আমার যে ইম্পর্টেন্ট এলিমেন্ট, যাদের কথা আমি বলছিলাম যে যারা আসলে ডিসিশন মেকার হিসেবে কাজ করছে, বায়ার অ্যান্ড দ্য সেলার, যাদেরকে আমরা ডিসিশন মেকার হিসেবে বলছিলাম, এই বায়ার সেলার তাদের ডিসিশন মেকিং এর জায়গাটাতে যদি আমরা যাই তাহলে দেখা যায় যে তাদের ডিসিশন মেকিং এর জায়গাটা হচ্ছে আপনার ডিমান্ড এন্ড সাপ্লাই। এই যে আপনি অ্যাজ এ বায়ার, আপনি স্টুডেন্ট, দেখেন আপনারা আজকে আমাকে ডিমান্ড করেছেন না, বলেছেন যে ক্লাসটা যদি আমি ওই সময় থেকে নেই, দিস প্রবলেম উইল হ্যাপেন, আপনার ডিমান্ডটা কিন্তু এরকম। ঠিক একইভাবে আমি অ্যাজ এ ফার্ম অর সেলার আমি কিন্তু বলেছি যে ঠিক আছে আমি এতটুকু সাপ্লাই দিব, so আমার এই সময়টা দরকার। তো দেখেন এই যে দুইটা গ্রুপ অফ পিপল হু আর দ্য ডিসিশন মেকার, দে আর টেকিং ডিসিশন রিগার্ডিং টু বেসিক থিং, one is demand, another one is supply. So এই জন্য এই চ্যাপ্টারে আমরা এই ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে পড়বো। আগে যদি রেকর্ডেড ভার্সন ক্লাসগুলো যে অনেকে বলছেন দেখেছেন, ওখানে এই টপিকটা মিল পাবেন, এইটা টপিকটা ইউনিফর্ম টপিক, এটা আমরা সবসময় পড়িয়ে থাকি। তো ডিমান্ডটা নিয়ে আমরা স্টাডি করবো। ডিমান্ডটা অলরেডি আমি কালকে ক্লাসে লিখেছিলাম, তাতে আমরা একটু লিখছি। ডিমান্ড বলতে আমরা কি বুঝি, ডিমান্ড যখনই হবে তখন আমাকে মনে রাখতে হবে উই হ্যাভ টু ফুলফিল টু ডিফারেন্ট কন্ডিশন। মনে আছে কি? নাম্বার ওয়ান ইজ, আজকে কিন্তু একটু ছবি আঁকতে হবে এবং লিখতেও হবে, উইলিংনেস টু বাই, and second one is ability
অ্যাবিলিটি টু পারচেস। আচ্ছা, এখানে যেটা বলছে যে ডিমান্ড হতে গেলে দুটো কন্ডিশন আমাকে ফুলফিল করে আসতে হয়। নাম্বার ওয়ান ইজ উইলিংনেস টু বাই, যেটাকে আমরা বাংলায় বলছি আকাঙ্ক্ষা, কেনার আকাঙ্ক্ষা। অ্যান্ড অ্যাবিলিটি টু পারচেজ মানে সামর্থ্য। আকাঙ্ক্ষা এবং সামর্থ্য, এই দুটো কন্ডিশন যখন ফুলফিল হচ্ছে, দ্যাট উড বি কল ডিমান্ড। লেটস আমি ধরলাম যে আমাদের ক্লাসে জাওয়াদ আছে, জাওয়াদের ইচ্ছে হয়েছে একটা রয়্যাল এনফিল্ডের সে একটা বাইক কিনবে, এই যে তার উইলিংনেস হয়েছে, ইচ্ছে হয়েছে। বাট সে দেখলো এটা পারচেস করতে তার প্রায় ধরেন 5 লক্ষ টাকা লাগবে। এই টাকাটা তার পকেটে নাই, তার পকেটে হয়তো ধরে নিলাম 1 লক্ষ টাকা আছে। তাহলে তার অ্যাবিলিটি নাই, তাহলে কিন্তু এটা জাওয়াদের ডিমান্ড আমরা বলতে পারবো না। বাট ইন দ্য সেম টাইম ধরেন আমরা শামীমের কাছে গেলাম, আমরা দেখলাম যে শামীমের পকেটে 5 লক্ষ টাকা আছে, মানে অ্যাবিলিটি আছে এই বাইকটা কেনার জন্য। তো ওনার ইচ্ছে নেই, ওনার কথা 5 লাখ টাকা দিয়ে আমি এরকম একটা বাইক কিনবো না, বাংলাদেশের রাস্তায় এই মাইলেজটা মানে এই বাইকের আসলে ইউজ সেভাবে নেই। So, এটাও কিন্তু আমরা ডিমান্ড বলতে পারবো না। ফাইনালি যেটা হলো ধরেন জুয়েল উনি বললো যে না ম্যাডাম, আমার 5 লাখ টাকা কোনো বিষয় না, আমার একটা রয়্যাল এনফিল্ড লাগবে, আমার 5 লাখ টাকাও আছে, আমি প্রোডাক্টটা কিনতে চাই। এই যে জুয়েলের ইচ্ছেও আছে, আবার পকেটে টাকাটাও আছে, তখন কিন্তু এটাকে আমরা ডিমান্ড বলবো। তো ডিমান্ড বললেই ডিমান্ড হয় না, যখন হচ্ছে গিয়ে একটা পার্সনের একটা প্রোডাক্ট কেনার মতো ইচ্ছে, willingness and the ability he has, then this situation is called demand. তো ডিমান্ডের ক্ষেত্রে আমাদের যেটা হয়, যেখানে ডেফিনেশন দিয়েছে, তো আমরা দিনে কিন্তু অনেক ডিমান্ড করি, লাইক এভরি ডে উই ডিমান্ড ফর ডিফারেন্ট কোয়ান্টিটিস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট ডিফারেন্ট প্রাইসেস। লেটস সে আজকে যাওয়ার ধরেন সকালে ডিমান্ড করেছে যে ওনার একটা হেলথ কেয়ার সার্ভিস নিতে হবে, মেবি ইট ওয়াজ ডিফারেন্ট। দেন উনি হয়তো একটা হেয়ার কাট নিয়েছেন, দ্যাট ওয়াজ ডিফারেন্ট। এখন উনি ক্লাস ক্লাসে অ্যাটেন্ড করছে, এটাও একটা কিন্তু ডিমান্ড, এটার একটা ডিফারেন্ট প্রাইসিং আছে। এবং তারপরে ধরেন উনি বাজার থেকে কিন্তু ফুড অ্যান্ড ফ্রুটস কিনে নিয়ে আসছে, তো এই যে খাবার অ্যান্ড ফলমূল কিনে নিয়ে আসছে, সেটারও কিন্তু ডিফারেন্ট প্রাইস ছিল। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হি হ্যাজ সাম উইলিংনেস অ্যান্ড he has the ability to buy those products. So যখন এই যে আমরা uh, different quantities of goods and services we have, and we can we have the willingness to buy them, and we have the ability to purchase them at different prices, this situation is called demand. Now there is an interesting thing. আপনারা কি খেয়াল করেছেন কিনা, বাজারে এখন হচ্ছে গিয়ে ইয়া পাওয়া যাচ্ছে, এটাকে কি বলে, মানে ওয়াটারমেলন প্রচুর অ্যাভেলেবল ফ্রুটস, কিন্তু ওয়াটারমেলন আমরা তেমন একটা কিনছি না, বলেন তো কেন? মানে বাজারে প্রচুর ওয়াটারমেলন পাওয়া যাচ্ছে না, বা ধরেন এক্সপেন্সিভ এখন ফ্রুটস এর মধ্যে কোনটা ম্যাম, আছে? মিষ্টি কম, এই জন্য আমি কিনছি না। মিষ্টি কম, দামও অনেক বেশি না? দাম একটু বেশি। দামও দাম বেশি, বেশি ম্যাডাম। দামটা বেশ বেশি। তো ধরেন ওয়াটারমেলনের দাম আমি ধরে নিলাম আমাদের বোঝার সুবিধাতে, ধরে নিলাম পার কেজি 100 টাকা, এই কারণে আমরা কম কিনছি। এখন এই ওয়াটারমেলনের দাম যদি পার কেজি 100 টাকা না হয়ে পার কেজি 10 টাকা হইতো, তাহলে আমরা যতটাই তখন মিষ্টি কম এগুলা সেগুলো কি আমাদের গায়ে লাগতো? তখন দেখবেন যে ওটা কিন্তু আমাদের গায়ে লাগতো না। তো নিজেকে একটু নিজে প্রশ্ন করেন, দেখেন আপনাকে কেউ কিছু বলে দেয় না, তারপরেও যখন একটা প্রোডাক্টের প্রাইস বাড়ে, আমরা কি কম কনজিউম করি না? কিন্তু জি সেম ম্যাম। প্রোডাক্টেরই যখন দাম বেড়ে যায়, তখন আমরা কিন্তু, সরি উল্টা বলে ফেলছি, একটা প্রোডাক্টের যখন হ্যাঁ প্রাইস বাড়ে তখন আমরা কম কনজিউম, কিন্তু সেম প্রোডাক্টের যখন প্রাইসটা কমে যায়, তখন কিন্তু আমরা অনেক বেশি কনজিউম করি। তো এটা দিয়ে আমরা এই বেসিক কনসেপ্টের উপর বেস করে আমরা একটা ডিমান্ড কার্ভ ড্র করার জন্য, আমি ঠিক যেভাবে ড্র করলাম সেভাবেই, যে দেখেন প্রথমে আমি দুটো এক্সিস ড্র করে নিলাম, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। আফটার দ্যাট আমি সেই এক্সিস গুলো থেকে দেখেন আহ আমি হচ্ছে গিয়ে র্যান্ডম কিছু পয়েন্ট নিচ্ছি, এবং সেখান থেকে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর দিকে আমি স্ট্রেট লাইন গুলো ড্র করে নিচ্ছি। আমি কিন্তু কার্ভটা থেকে হচ্ছে গিয়ে লাইনটা ড্র করছি, এটা মাথায় রাখবো। আমি ডিফারেন্ট কালার ইউজ করছি যাতে হচ্ছে গিয়ে আমি বোঝাতে পারি। তো আমি যেটা করেছি, এখানে আমি একটা ডিমান্ড কার্ভ ড্র করার চেষ্টা করব। এটার জন্য শুরুতে যেটা করলাম যে আমি দুটো এক্সিস এঁকে নিলাম। এক্স এক্সিসে আমরা এখানে দেখাবো হচ্ছে গিয়ে কোয়ান্টিটি ডিমান্ড, এন্ড ওয়াই এক্সিস আমি এখানে দেখাবো হচ্ছে গিয়ে প্রাইস। দেন আমি আমার মতো করে র্যান্ডম একটা প্রাইস ধরে নিলাম,
প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ড হয় না, যে একদমই র্যান্ডম, যেমন গত ক্লাসে যা দেখেছিলাম সেরকমও রাখছি না, আমি আমার মতো করে র্যান্ডম একটা প্রাইস এন্ড কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার মতো করে তিনটা র্যান্ডম প্রাইস এবং কোয়ান্টিটি দিলাম। এখন এখানে নোটিস করে দেখেন, আমরা একটু র্যান্ডম প্রাইসে গেছিলাম, যাকে আস্ক করবো তিনি অ্যান্সার দিবেন। জুয়েল ফার্স্টে অ্যান্সার করেন। এই যে পয়েন্ট সিতে আপনি কি দেখতে পাচ্ছেন, আপনার অবজারভেশনটা কি পয়েন্ট সিটা থেকে, যেখানে আমি পয়েন্ট আমার সিতে হুম, পয়েন্ট সিতে হচ্ছে ম্যাম, এটা রেটটা যখন কম থাকে তখন হচ্ছে আমাদের ডিমান্ডটা বেড়ে যায় আর কি। তো রেট কমের কারণে ডিমান্ডটা বাড়তে থাকে কন্টিনিউ, আমাদের মানে ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে থাকে। আচ্ছা, সো পয়েন্ট সিতে আমরা যেটা নোটিস করছিলাম, জুয়েল যেটা বললেন, দেখেন আমার এখানে প্রাইসটা বেশ কম, 10 টাকা। তো দেখেন আমার সেই অনুযায়ী তখন কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড বেশ হাই, 140 ইউনিটস আমরা কিনছি। ধরেন এরকম যে 10 টাকা যখন হচ্ছে, আমরা তখন 140 ইউনিটস অফ ওয়াটারমেলন কিনে ফেলছি। এবার আসেন বি পয়েন্টে, যে আমরা যেটা দেখতে পেলাম, নাও দেখেন আপনারা প্রাইসটা কি বেড়ে গেল না, 30 টাকা হয়ে গেল না? এই প্রাইসটা বেড়ে গেল, ওই যে আমি আমাদের যে কনজিউমার বিহেভিয়ার বলেছিলাম, অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের দেখেন কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু আমার 140 থেকে কত হয়ে গেল, ফল করে 90 চলে আসলো। প্রাইস যদি আরো বাড়ে, লাইক 60 টাকা হয়ে যায়, কোয়ান্টিটি ডিমান্ড আরো ফল করলো, 90 থেকে সোজা 50-তে নেমে গেল, একদম আরো কমে গেল। এরকম কিন্তু হলো। তো বিষয়টা আসলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে, যখনই আমাদের প্রোডাক্টের প্রাইসটা বাড়ে, যখনই আমাদের প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যায়, অথবা আমরা যখনই আহ, আমাদের যখন প্রোডাক্টটা হচ্ছে গিয়ে যেটা দেখা যায় যে, আমরা যখন দামটা একটু বেশি, আহ, যখন হচ্ছে গিয়ে আমরা দামটা হচ্ছে গিয়ে আপনার বেশি, আহ, আহ, দেখা যায় বেশি দেখে ফেলি, তখন হচ্ছে গিয়ে আমরা অ্যাজ এ কনজিউমার উই ট্রাই টু কনজিউম লেস। আর যখন প্রাইসটা যদি উল্টো যায়, তাহলে প্রাইস যখন আবার ফল করছে, দেখেন যে 60 থেকে 30 হলো বা 30 থেকে 10 হলো, তখন কিন্তু আবার আমার কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ করে। তাহলে আমরা ডিমান্ডের ক্ষেত্রে যেটা দেখলাম, যে দামের সাথে যদি চাহিদার আমি একটা সম্পর্ক দেখাতে যাই, সেখানে কিন্তু রিলেশনশিপ ইজ ইনভার্স। এটার উপর বেসিস করে আমরা এখন হচ্ছে গিয়ে একটা লতে যাব। তাহলে আমরা প্রথমে নিশ্চয়ই ডিমান্ড কি সেটা লিখেছি, ছবিটা এঁকেছেন সবাই? জি একটা ম্যাম। ছবি আঁকলাম আমি, আমি এটা মুছে ফেলবো এই জন্য, এঁকেছি না সবাই? জি ম্যাম, লিখেছি। তো এটার উপর বেসিস করে তাহলে ডিমান্ড কি সেটা বুঝে গেলাম, যে ডিমান্ডটা সম্পর্কে আমরা জানলাম, যে ডিমান্ড বলতে when we have the willingness and ability to purchase a product, সেটাকে আমরা ডিমান্ড বললাম। সেটা স্লাইডটা আমি আপনাদের দিব, সেখানে আমরা এটা পেয়ে এলাম। আফটার দ্যাট আমরা ডিমান্ড কার্ভ যে এখানেই ছিল সেটাই এঁকেছি, জাস্ট হচ্ছে আমরা আমাদের মতো র্যান্ডম পয়েন্ট দিয়ে দিয়েছি। এরপর টাইটেল দেন ল অফ ডিমান্ড, সেম ছবিটা ইউজ করে আমরা ল অফ ডিমান্ড এক্সপ্লেন করতে পারবো। তো সেখানে আমরা যেটা দেখলাম, যে এখন একটা ল বলবো, আমি এটা একটু লিখে দিই, বিকজ অনেকে দেখা যাবে যে বুঝবে না, কিন্তু লিখছি, লিখে নেন। সো যেটা বললাম, যে এখানে একটা কথা মনে রাখতে হবে, ইফ আদার থিংস রিমেইনিং সেম, এখানে আমরা কিছু বিষয়কে কনস্ট্যান্ট ধরে নেবো। কনস্ট্যান্ট বিষয়গুলো নিয়ে বাই দ্য ওয়ে এখনই আলোচনা করবো, ডোন্ট ওয়ারি।
তো যদি আদার্স কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা এখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসবো না, আমরা চিন্তা করবো না, এরকম যদি সিচুয়েশনটা হয়, ইন দ্যাট কেসেস when the price of a product increases, then its demand goes down. আমাদের দাম বাড়লে যেটা হচ্ছে যে আমাদের চাহিদা কমতে থাকে। ইন দ্য সেম ওয়ে যদি আমাদের দাম কমে, অর্থাৎ আমাদের যদি কোনো কারণে এই প্রোডাক্টটার, এটা আমরা ভাইস ভার্সা দিয়ে বলতে পারি, যে আমরা অপোজিটটা বলতে পারি, আমরা এটার অপোজিটটা বলতে পারি, সেটা হচ্ছে কি যে যদি দামটা কমে যায় সেক্ষেত্রে আবার এটার দাম বেড়ে যাবে। তা আপনি বলবেন মানে আমাদের কোথায় লিখবো, যে কোনো একটা পার্ট লিখলে পরীক্ষায় হবে, কারণ আমি ইনক্রিজটা দিয়ে লিখেছি, আপনি চাইলে ডিক্রিজ দিয়েও লিখতে পারেন। আপনি জাস্ট এইভাবে লিখবেন, ইফ আদার থিংস রিমেইনিং সেম when the price decreases for a product its demand goes down। বাট এখানে লটার পাশে একটা জিনিস লিখে রাখেন, সেটা হচ্ছে ল আসলে, লটা যদি আমি এক্সপ্লেন করতে বলি, দেখেন লটা আসলে, মানে এই যে ল অফ ডিমান্ড আসলে অবশ্যই গ্রাফটা আঁকতে হবে। কোন গ্রাফটা? যে গ্রাফটা আমরা আঁকলাম একটু আগে, সেই গ্রাফটা আঁকতে হবে। বা যদি নাও এঁকে থাকেন সমস্যা নেই, পরের পেজে আর একবার গ্রাফটা আছে, আমি সেটা আঁকবো, সেটাই বলছিলাম। এই যে এই ছবিটা আঁকতে হবে, এটাই বলছিলাম। লিখেছি আমরা লটা, আমি লটা তাহলে মুছে দিব, ল এন্ড গ্রাফ দুটা বিজি হয়ে যাচ্ছে। এই যে, তো লটা লিখে ফেলেন, দেন এটার সাথে এই গ্রাফটা আমাদের থাকবে, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সো লিখেছেন অনেকে যে গ্রাফটা, লটা এটা লিখেছে। আমরা জাস্ট হচ্ছে কি এরপরে যেটা হবে, যে গ্রাফ যেটা ছিল এর সাথে গ্রাফটা আঁকবেন। আপনি বলে যে ম্যাডাম ওই যে গ্রাফটা আপনি এঁকেছেন ওটাতে হবে, হ্যাঁ ওটাতে হবে, আপনি এটাও আঁকতে পারেন। আমি এখন একটু বইয়েও দেখাবো, বইয়েও গ্রাফ আছে, আমরা সেখান থেকে যেটা পেয়েছি সেটা আঁকতে পারি। আচ্ছা এই রেফারেন্সটা মনে হয় আমি শেয়ার করেছি কি, একটু বলতে পারবেন? ম্যানকিউর যে বইটা থেকে এখন আমি পড়াচ্ছি, এই রেফারেন্সটা কি দিয়েছি আপনাদের ম্যাম ক্লাসরুমে? এটা ম্যাম ঠিক এটা মনে দেওয়া নেই। হয় নাই। ম্যাম এটা মার্ক দেওয়া হয় নাই, হার্ষি দেওয়া হয়েছে, হার্ষি দেওয়া হার্শির হয়েছে। বই। আচ্ছা হার্শিটা দিয়েছে, এটা দিয়ে দিব তাহলে। তো এই বইটা থেকে আমরা চ্যাপ্টার 4টা পড়ছি, মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। একদম এই বইয়ের অনুযায়ী আগাচ্ছে, যে দেখেন প্রথমে মার্কেট পড়লাম, দেন কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট, এটা পরে যে ডিমান্ডে এসেছে। এবং এখানেও সেম ওয়েতে আপনি ডিমান্ডের ডেফিনেশন পাবেন, দেন ল অফ ডিমান্ড পাবেন, ডিমান্ড ক্যাজুয়াল কি সেটা পাবেন, এগুলো সবই পড়াবো আমি, এই যেটা পাবো। তো এই যে দেখেন এখানেও কিন্তু ডিমান্ড কার্ভের ছবি আছে, মার্কেট ডিমান্ড ভার্সেস ইন্ডিভিজুয়াল, এগুলো সব এই প্রসেসে আমি আগাচ্ছি। চ্যাপ্টার 4-এ আমি এখন আছে পেজ 69, এই জায়গাটা আমরা পড়ছি। ওকে, তাহলে আমরা ডিমান্ড বুঝে গেলাম, তাহলে আবার বুঝি, when you have the willingness to, and ability to purchase a product, এটাকে আমরা বলছি ডিমান্ড। দেন দেখলাম there is an inverse relationship between price and quantity demand, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে গিয়ে the law of demand is like when price goes down for a product, uh, its demand goes up, এরকম একটা বিষয় হচ্ছে। আচ্ছা দেন ল অফ ডিমান্ডে এই সেম জিনিসটা আমরা জাস্ট এক্সপ্লেন করলাম। একটা প্রশ্ন এখান থেকে এক্সট্রা আসতে পারে, ডিমান্ড ক্যাজুয়াল কি বা ডিমান্ড শিডিউল কি, যে কোনো একটা নেমে বলা যায়। ডিমান্ড শিডিউলটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে, এই ধরনের ডেফিনেশন ইকোনমিক্স রিলেটেড কোর্সে খুব বিশেষ, ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স, সেক্ষেত্রে ডেফিনেশন না জানলেও হবে, জাস্ট আপনি মনে রাখবেন যে যেই টপিকটা সম্পর্কে জানতে চাচ্ছে ওইটা যখন ছবি আঁকতাম তখন ওটার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এ কি ছিল, জাস্ট বলবেন যে ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স এক্সিস এর যে বিষয়টা ছিল আর ওয়াই এক্সিস এর যে বিষয়টা ছিল। কারণ আমরা যখন ডিমান্ড শিডিউলটা দেখছিলাম তখন আমরা দেখছিলাম যে সেটার এক্স এক্সিস এ ছিল হচ্ছে আপনার কোয়ান্টিটি ডিমান্ড, ওয়াই এক্সিস এ ছিল হচ্ছে গিয়ে প্রাইস। সো এই যে তখন আমি যদি বলি যে হোয়াট ইজ ডিমান্ড শিডিউল, এটার মধ্যে রিলেশনশিপটা দেখো, তখন আমরা বলবো যে ডিমান্ড শিডিউল শোজ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি ডিমান্ড অ্যান্ড সেম থিং। যদি এটা সাপ্লাই হতো তাহলে সাপ্লাই এখানে কোয়ান্টিটি সাপ্লাইড দেখাতো, তখন আমরা বললাম সাপ্লাই কার্ভ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি সাপ্লাইড এন্ড প্রাইস। জাস্ট হচ্ছে এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস এ যা থাকবে দুটোর মধ্যে রিলেশনশিপটা, মানে শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দিস থিং, এটুকু বলে দিলেই হবে এরকম। ওকে, এরপরে আসি একটু বইয়ে যাই, এটা এখানে স্লাইড থেকে দেখা থেকে বইয়ে দেখালে সুবিধা হবে। আমরা চাইলে যে কোনো একটা পার্সেন্ট বেসিসে আমরা যেমন ডিমান্ড কার্ড ড্র করতে পারি, যেমন আমরা এখানে একটা ডিমান্ড কার্ড দেখাচ্ছে, বইয়ের এক্সাম্পলে আছে এখন আমরা। তো এখানে একটা ডিমান্ড কার্ড দেখাচ্ছে যেখানে আমরা হচ্ছে গিয়ে ক্যাথরিন একটা পার্সন, একটা ইন্ডিভিজুয়াল, তার ডিমান্ড কার্ড দেখছিলাম। যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্যাথরিন যখন হচ্ছে গিয়ে $2.5, এখানে আইসক্রিমের ডিমান্ড বলছিল তার। সো আমি ডিমান্ড শিডিউলটা থেকে দেখলাম যে যখন ক্যাথরিন
$2.5 হচ্ছে কি একটা আইসক্রিমের প্রাইস ছিল। সে দুইটা আইসক্রিম কনজিউম করছে, এই যে এই পয়েন্ট থেকে আমি বের করলাম, দুইটা আইসক্রিম কনজিউম করছিল। কিন্তু সেই সেম ক্যাথরিন, সেম পার্সন, যখন প্রাইসটা কমে $1.5 হলো, অর্থাৎ $1 প্রাইস ফল করলো, তখন কিন্তু তার ডিমান্ড চট করে দুটো থেকে বেড়ে 6টা হয়ে গেল। সে 6টা আইসক্রিম কিন্তু কনজিউম করছে। তো তার মানে কিন্তু সেম, যে প্রাইস ফল করলে ডিমান্ড আপ হচ্ছে। একই রকম রিলেশনশিপ দেখে আমরা ডিমান্ড কার্ভ দেখলাম। এভাবে চাইলে একটা মার্কেটের আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ডিমান্ড কার্ভ ড্র করতে পারি। বিষয়টা যেটা দাঁড়ায় যে ধরেন মার্কেটে যদি 10 জন ইন্ডিভিজুয়াল থাকে, এই 10 জনের ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভকে অ্যাডজাস্ট করলে আমরা মার্কেট ডিমান্ড বা ওভারঅল ডিমান্ড কার্ভ আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে একটা ইজি হওয়ার জন্য আমরা এখানে দুটো পার্সনের ডিমান্ড কার্ভটা দেখানোর চেষ্টা করেছি, একটা হচ্ছে ক্যাথরিন আর একটা হচ্ছে নিকোলাস। তো ক্যাথরিনের ডিমান্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে একটু বেশি নিকোলাসের থেকে। এই কারণে এই কার্ভটা বেশি ফ্ল্যাটার, মানে কার্ভটা একটু বেশ চওড়া, যেটাকে আমরা বলছিলাম। তো ফ্ল্যাটার, বাস ক্যাথরিনের ডিমান্ড সেম প্রাইসে নিকোলাসের থেকে বেশি। নিকোলাসের কম বলে, যাতে ডিমান্ড শিডিউলটা কম হয়ে গেলে তখন এটা একটু স্টিপার হয়, মানে একটু খারাপ এই টাইপস এর হয়। স্টিপার একটা ডিমান্ড কার্ভ আমরা এখানে দেখতে পাই। তো ক্যাথরিন যেটা হলো এই, দেন এই মার্কেটটাতে টোটাল মার্কেট ডিমান্ড যেটা আছে সেটা দেখানোর জন্য যখন আমরা কি করলাম, যদি আমরা এখানে ইন্ডিভিজুয়ালি যোগ করে নিয়েছিলাম, এখানে আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করে নিয়েছিলাম, বাট এখানে আমরা যেটা করলাম যে এই দুজনের এটা যোগ করে আমরা কিন্তু মার্কেট ডিমান্ডটা অ্যাডজাস্ট করে পেয়ে গেলাম। সো জাস্ট এখান থেকে প্রশ্ন হয় না, বুঝে রাখার জন্য বলছি, মার্কেট ডিমান্ড ইজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড। মাথায় রাখতে হবে যে একটা প্রোডাক্টের মার্কেট ডিমান্ডটা হবে হচ্ছে গিয়ে ওই মার্কেটে যতজন ইন্ডিভিজুয়াল থাকবে, একজন দুজন করে যে মানুষজন থাকবে, তাদের যে ডিমান্ডটা থাকে সেই ডিমান্ড গুলোকে যখন আমি সাম আপ করবো, দেন উই উইল গেট দ্য মার্কেট ডিমান্ড। তো এখানে যে রেড কালারের মার্কেট ডিমান্ড কার্ভ দেখানোর চেষ্টা করেছে, এটা কিন্তু দিস ইজ দ্য সাম অফ ক্যাথরিন অ্যান্ড নিকোলাস ডিমান্ড। দ্যাটস ইট। ওকে, নেক্সট আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে স্টাডি করবো, এটার উপরে একটা 3 স্টেপ দিয়ে রাখা, মানে এখন যে টপিকটা লিখবো দেখেন, টপিকটা টাইটেল দেয় শিফট ইন দ্য ডিমান্ড কার্ভ। শিফট ইন দ্য ডিমান্ড কার্ভ, আমি এটার জন্য একটা ছবি আঁকবো, মানে আগের মতো করে না, একদম সুন্দর করে একটা ছবি আঁকবো ওয়ার্ড ওয়াইড। শিফট ইন দ্য ডিমান্ড কার্ভ। আমাকে একটু সময় দেন, আমি একটা হোয়াইট বোর্ড লোড করছি। আপনাদের এখানে যে হোয়াইট বোর্ডটা দেওয়া যায় সেরকম একটা হোয়াইট বোর্ড নিয়ে আমি সেটা থেকে আঁকার চেষ্টা করছি। আপনারা কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন এখানে? জি ম্যাম, দেখতে পাচ্ছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে হোয়াইট বোর্ডে একটা হচ্ছে গিয়ে আমরা ডিমান্ড কার্ভ ড্র করবো, এবং এটাতে শিফটিং যেটা আছে সেই শিফটিং প্রসেসটা দেখতে পাবো। এটার জন্য যেটা হচ্ছে যে আমি আগের মতো একটা অ্যারো দিয়ে এক্স এক্সিস, এবং আমার যেটা ছিল আমি সেখান থেকে আর একটা অ্যারো দিয়ে ওয়াই এক্সিস ড্র করে নিলাম। এরপরে যেটা হলো যে আমি এখন একটা ডিমান্ড কার্ভ ড্র করবো, আমি একটু কালার গুলো চেঞ্জ করে নিতে পারছি না, আচ্ছা ডটেড লাইন দেওয়া যায় সুন্দর। তো আমি ইচ্ছে করে, না এখন এটা পরে নেই। আমরা হচ্ছে কি এখন কতগুলো ডিমান্ড কার্ভ ড্র করে নিচ্ছি। এরকমই আসছে, আমি একটু চেঞ্জ করে নিই, নতুন প্যাটার্ন এসছে তো। তা আমি ডাউনওয়ার্ড স্লোপিং একটা ডিমান্ড কার্ভ ড্র করে নিলাম, এবং সেখানে হচ্ছে গিয়ে আমরা কালারটা বোঝানোর জন্য আমি যখন নেক্সট ডিমান্ড কার্ভ গুলো ড্র করবো সেগুলো একটা ডিফারেন্ট কালারে দিব। অন্য জায়গায় আমি এক্সেস গুলোকে টাচ করে আঁকছি না, আপাতত ইচ্ছে করে আঁকছি না, যাতে হচ্ছে গিয়ে আমাদের বোঝাতে সুবিধা হয়।
এখন যে কার্ভ গুলো ড্র করছে আমি ইচ্ছা করে একটু ডিফারেন্ট কালার দিচ্ছি, যেমন আমি ব্লু কালার দিয়ে আঁকছি যাতে বুঝতে পারি যে আমাদের এখানে আসলে ঘটনাটা কি হলো। আপনি একইভাবে আর একটা হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভ ড্র করবেন। আগে একটু নামগুলো দিয়ে নিই, তো আমি এখানে একই রকম ডিমান্ড কার্ভই ড্র করছি। তো এখানে আমি হচ্ছে গিয়ে এগেন আগের মতো এক্স এক্সিস আমি রাখছি হচ্ছে গিয়ে প্রাইস, ওয়াই এক্সিস যেটা আছে আমার ওয়াই এক্সিস আমি হচ্ছে গিয়ে আবার কোয়ান্টিটি ডিমান্ড যেটা ছিল সেটাই দেখাচ্ছি। এবং এটা আমাদের তিনটা ডিমান্ড কার্ভ প্যারালালি, তিনটা আছে, তো আমি ডিমান্ড বোঝানোর জন্য এখানে আমি এটার নাম দিয়ে দিচ্ছি। প্রথম ডিমান্ড কার্ভের নাম দিলাম D1, সেকেন্ড ডিমান্ড কার্ভের নাম দিলাম হচ্ছে গিয়ে D2, আর একটা ডিমান্ড কার্ভ নিলাম এটার নাম দিলাম হচ্ছে গিয়ে D3। এবং যেটা করলাম যে এখানে আপনার হচ্ছে গিয়ে বিয়া বোঝাতে এটাকে কি বলে যে আমরা এখন একটা প্রাইস বুঝাইতে চাচ্ছি। এই কারণে হচ্ছে গিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা কমন প্রাইস নিয়ে নিলাম তিনটা প্রোডাক্টের জন্য। আমি কালারটা চেঞ্জ করে দেবো, ডোন্ট ওয়ারি, হলো না। আমরা তিনটা প্রোডাক্টের জন্য হচ্ছে গিয়ে আমরা একটা ডিফারেন্ট প্রাইস নিয়ে নিচ্ছি। কালারটা আমি রেড কালার করে দিলাম যাতে বুঝি, তো ডিফারেন্ট প্রাইস নিলাম। এবং সেম এই ডিফারেন্ট প্রাইসে আমরা হচ্ছে গিয়ে এটা কোয়ান্টিটি গুলো প্রত্যেকটা জায়গা থেকে বের করি। যেমন আমার এক্স এক্সিস এ যে পয়েন্টটা পাস করছে সেখানে একটা কোয়ান্টিটি নিলাম। তারপরে হচ্ছে ওয়াই এক্সিস এ এখানে যেখানে যে পয়েন্টটা পাস করবে সেখানে আমি একটা কোয়ান্টিটি নিব, মানে D1 কার্ভে যেখানে যাবে সেখানে একটা কোয়ান্টিটি নিলাম। এন্ড D2 কার্ভের জন্য যে পয়েন্টটা গেল সেখানে আমি একটা কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি। তো হোয়াইট বোর্ড ড্র করে রাখছি বলে একটু বাঁকা তারা হয়ে যাচ্ছে, তা জাস্ট আমার সুন্দর বিষয়, এবং এটা এইভাবে আঁকার চেষ্টা করি আমি ঠিক যেভাবে আঁকছিলাম। তা আমরা ধরে নিলাম এখানে আমরা একটা ফিক্সড প্রাইস ধরে নিয়েছি, ধরে নিলাম ধরেন 70 টাকা একটা প্রাইস ধরে নিলাম এই প্রোডাক্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। মাথায় রাখতে হবে 0 থেকে এটা স্টার্ট হয়েছিল অরিজিন থেকে, পরবর্তীতে ডিফারেন্ট কোয়ান্টিটি যেটা পাচ্ছিলাম সেটা হলো যে আপনার টেক্সট তো আসে না কেন। দেন আমি এখানে ডিফারেন্ট কোয়ান্টিটি নিলাম, লাইক আমি এখানে নিলাম 40, দেন এখানে আরেকটা ডিফারেন্ট কোয়ান্টিটি নিলাম, এটা নিলাম ম্যাম হচ্ছে গিয়ে, সাউন্ড ক্লিয়ার না, বুঝতে পারতেছি না। কথা বলছি না আমি ছবি আঁকছি। দেন হচ্ছে আর একটা কোয়ান্টিটি নিলাম সেটা হচ্ছে গিয়ে 110। আচ্ছা, আমি সেভাবে কথা বলছিলাম না, এই জন্য হয়তো শুনতে পাচ্ছিলেন না। ওকে, তো এখানে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করছিলাম, যেখানে হচ্ছে গিয়ে যে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে আমার ডিমান্ড কার্ডটা সেটা হচ্ছে গিয়ে আপনার কেউ ড্র করেন না, আমি ড্র করার অপশনটা ক্লোজ করি নাই, তো আপনি ড্র করলে যে দাগ পড়ে যাবে, যেখানে একটা দাগ পড়ে গেল অলরেডি, এগুলো ক্লোজ করার জায়গা থাকে না এখন। ঠিক আছে থাকুক, আপাতত পেন ইউজ করেন না আপনারা, এটাই বলতে চাচ্ছি। তো এখানে যেটা হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখেন, আমরা আমাদের তিনটা ডিমান্ড কার্ভ নিয়েছিলাম, লাইক আমি হচ্ছে গিয়ে একটা নিয়েছিলাম D3 ডিমান্ড কার্ভ, একটা হচ্ছে D1 ডিমান্ড কার্ভ যেটা ছিল সেটা, এবং D2 ডিমান্ড কার্ভ যেটা ছিল, তিনটা নিলাম। খেয়াল করে দেখেন আমি যদি D1টাকে অরিজিনাল ডিমান্ড কার্ভ ধরি, মানে যেটা আমরা একদম শুরুতে ছিল বেসিক যেটা, সেই ডিমান্ড কার্ভ হিসেবে যদি আমরা এটাকে ধরে নিই, তাহলে দেখেন যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যখন D1 থেকে আমি D2 তে যাচ্ছি, অর্থাৎ D1 থেকে যখন আমি D2 তে মুভ করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি প্রাইসটাও যদি সেম থাকে, লাইক 70 থাকে, সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আমার কোয়ান্টিটি 70 থেকে বেড়ে কত বাড়ছে, 110 হচ্ছে, আবার কোয়ান্টিটি বাড়ছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা D1 কার্ভ থেকে যখন উল্টো আসি, ধরেন D3 দিকে আসছি, তখন দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেম প্রাইসে আমার কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড কমে যাচ্ছে, তাই না, 70 থেকে 40 হচ্ছে। অর্থাৎ জাস্ট বাম পাশে যাওয়ার ক্ষেত্রে লিখে রাখেন, বাম পাশ না সরি ডান পাশে যাওয়ার ক্ষেত্রে লিখে রাখেন যে যখন ডান পাশ হয় তখন এই ডানের দিকে যদি আমরা মুভ করি,
এটাকে আমরা বলি হচ্ছে কি দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড। আর যখন আমরা হচ্ছে গিয়ে লেফট সাইডে মুভ করি তখন আমরা বলি দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ডিমান্ড। আবারও বলছি, যখন আমরা ডান সাইডে মুভ করি সেটা আমার D3 থেকে D1 হতে পারে, D3 থেকে D2 হতে পারে, বাট যখনই দেখবেন যে আমি ডান সাইডে মুভ করছি, ডান দিকে যাচ্ছি, তখন বুঝবেন যে সেম প্রাইসে ডিমান্ড বাড়বে। আচ্ছা, প্রশ্ন হতে পারে কেন সেম প্রাইসে ডিমান্ড বাড়বে, সেম প্রাইসে কেন বাড়বে? রিজন গুলো তো এক্সপ্লেন করবো, বাট আপাতত মনে রাখেন যে দেয়ার আর সাম রিজন যেখানে প্রাইস হয়তো কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আপনি হঠাৎ করে দেখবেন যে বাজারে ডিমান্ড বেড়ে গেছে। আবার দেয়ার উইল বি সাম রিজন যেটা দেখা যায় দ্যাট ইউ ডিডন্ট ডু এনিথিং, বা অথরিটি বা গভর্নমেন্ট কিছুই করে, বাট অ্যাট দ্য সেম প্রাইস there is a decrease in demand, এরকমও হতে পারে। এই ইনক্রিজ এবং ডিক্রিজ এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কি এখানে আলোচনা করবো যে কেন হচ্ছে। তো এটার জন্য আবার এখন ছবিটা এঁকেছি না সবাই, সহজ ছবি ছিল, জাস্ট আমার একটু সময় লেগেছে যেহেতু আমি হচ্ছে গিয়ে ইয়া করেছি। আমি কি হোয়াইট বোর্ডটা ক্লোজ করতে পারি? এঁকেছেন জি সবাই? ম্যাম। জি ম্যাম, এঁকেছি। জি ম্যাম। ঠিক আছে, তো আমি এখন যেটা হচ্ছে যে আমি আপনাদের যে ইয়েটা ছিল সেই জায়গাটাতে আবার শেয়ারে যাবো, এটা স্টপ শেয়ারে গেলাম। ম্যাম, লেফট সাইড মুভ করলে ইনক্রিজ হয় না? হ্যাঁ, না লেফট না, রাইট সাইডে, ডান সাইডে গেলে ইনক্রিজ, বাম সাইডে গেলে ডিক্রিজ। ডিক্রিজ। লেফট সাইডে গেলে হচ্ছে ইনক্রিজ, আর রাইট সাইডে গেলে হচ্ছে ডিক্রিজ, এটাই বলতে চাচ্ছি। ওকে ম্যাম। এরপরে আমরা যেটা হচ্ছে যে আমরা একটু বইয়েও দেখি যে আমাদের বইয়ে এই জিনিসটা দেওয়া আছে কিনা। হ্যাঁ, বইয়েও সেম জিনিসটা দেওয়া আছে, যে ছবিটা আমরা আঁকার চেষ্টা করছিলাম বইয়ে আরো সুন্দর করে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঠিকই এরকম তিনটা ডিমান্ড কার্ভ দিয়েছে, D1 D2 D3, বইয়ের সাথে মিল রেখে আমি এরকম নাম দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন লেফট যে কোনো একটা অরিজিনাল কার্ভ থেকে আমরা যখন রাইট সাইডে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, there is a increase in demand, আর আমরা যখন লেফট সাইডে যাচ্ছি বলছি there is a decrease in demand। এখন কেন একই দামে আমার দেখা যাচ্ছে যে প্রাইসটা সেম আছে তারপর কেন ডিমান্ড বাড়বে এবং কমতে পারে, এটা নিয়ে এখন আমরা কথা বলবো। স্লাইডে চলে যাই, স্লাইডে জিনিসটা একটু সুন্দর করে ফলো আপ করা আছে, ছোট্ট করে সেই জায়গাটাতে যাচ্ছি। তো নাও আমরা এখন দেখবো যে there is a shift in demand curve। তো এই রিজন গুলো কি সেগুলো লিখেছি, এই এখনই রিজন লিখবেন না, একটা একটা করে রিজন লিখবেন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিছু এক্সপ্লানেশন আছে, আমি এগুলো লিখবো তো দ্যাট আপনাদের যাতে একটা একটা করে পয়েন্টে আসে। আচ্ছা, প্রথম যে কারণে আমাদের ডিমান্ড কার্ভটা শিফট হতে পারে দ্যাট ইজ অ্যাকর্ডিং টু ইউর ইনকাম। দেখেন এখন সবকিছু ভুলে যান, যদি আপনার ইনকাম বাড়ে আমরা বেশি বেশি কেনাকাটা করার কথা চিন্তা করি না, ডিমান্ডটা বাড়াই দিই না, যাই হোক না কেন। ঠিক সেম থিং গোস ফর হিয়ার, যে আমরা ধরেই নিব যে প্রাইস ডাজন্ট ম্যাটার, যদি আমাদের ইনকাম বাড়ে তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি দেখা যায় যে প্রাইসটাকে তখন হয়তো অতটা হেডেক নেই না, আমরা সেখানে ডিমান্ডটা হচ্ছে অনেক বেশি বাড়িয়ে দিই, তখন আমরা দেখা যায় যে বেশি বেশি হয়তো প্রোডাক্ট কিনতে যাই, এরকম হচ্ছে গিয়ে আহ বুঝি। তো যেটা হচ্ছে গিয়ে তাহলে আবার আসি ইনকাম বলতে আমরা যেটা মানে ডিমান্ড কার্ভের শিফটিং এর ওয়ান অফ দ্য মেজর রিজন যেটা, সেটা হচ্ছে গিয়ে ইনকাম। ইনকামের ক্ষেত্রে কি হয় আমি একটু লিখছি যে ইউজুয়ালি ইনকাম যদি আমাদের, আমি একটু বোঝানোর জন্য শর্টকাটে একটু লেখার চেষ্টা করছি। ইউজুয়ালি আমাদের কি হয় যে আমি ইকুয়াল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কি হচ্ছে, যদি না ইকুয়াল দিলেও আবার ভাবেন যে এটাই হবে। আচ্ছা, আপ বলতে আমরা ইনক্রিজ করাবো, ইনক্রিজই লিখে যান। তো ইউজুয়ালি ইনকাম ইনক্রিজ করলে আমরা কিন্তু ডিমান্ডও বাড়াই দিই, অর্থাৎ ডিমান্ডটাও ইনক্রিজ করি। ঠিক একইভাবে যদি উল্টো সম্পর্কে যাই, তাহলে ইনকাম যদি কমে যায় তখন আমরা কি করব? ইনকাম যদি ডিক্রিজ করে, চিন্তা করেন যে আপনার হঠাৎ করে স্যালারি কমে গেল, তাহলে আমি কি ডিমান্ড কমায় দেওয়া উচিত না সাথে সাথে? নর্মালি কি বলে জি সেটাই ম্যাম, করা উচিত ডিমান্ড না? কমিয়ে দিব। ডিমান্ডও ডিক্রিজ করে। তো ইউজুয়ালি যদি আমি প্রাইসটাকে না চিন্তা করে আমি ইনকামের সাথে রিলেশনশিপটা দেখি, ইন দ্যাট কেসেস there is a positive relationship with the income and demand, that is when the income increases demand also increases, when income decreases demand also decreases. So according to this,
actually according to income, goods are two type. One is normal good, another one is inferior good. আমি যে ঘটনাটা লিখেছি এখানে এটা হচ্ছে কি নর্মাল গুডস এর জন্য। এই নর্মাল গুডস এর ক্ষেত্রে নামই বলে দিচ্ছে যে আমি হচ্ছে নর্মাল, তার মানে কি যে যা ঘটনা ঘটবে এই জায়গাটাতে নর্মালি হচ্ছে গিয়ে আমার এখানে যা ঘটনা ঘটবে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ আমি একটু জাস্ট এই টপিকটা শেষ করলে যারা নামাজের জন্য ব্রেক যাচ্ছেন, আমি এই জন্যই 8:30 থেকে 7:10 থেকে শুরু করেছি, আমি 10 মিনিট ক্লাস ছেড়ে দিব। আচ্ছা, সো যেটা বলছিলাম যে নর্মাল গুডস এর ক্ষেত্রে কি হবে, নর্মাল গুডস যেহেতু নামেও বলছে নর্মাল, তার মানে রিলেশনশিপটাও নর্মাল হচ্ছে, যেখানে অ্যাবনর্মাল কোনো ঘটনা ঘটবে না। সো যেটা হবে যে ইনকাম বাড়লে এই ধরনের গুডস এর ডিমান্ড বাড়ে, আবার ইনকাম কমলে এই ধরনের গুডস এর ডিমান্ড কমে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন উবার রাইড। এখন জাওয়াদ, ওনার মান্থলি ইনকাম আমি ধরলাম 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে তাকে সংসার চালাতে হয়, ইউনিভার্সিটি টিউশন ফিস দিতে হয়, কিছু যদি ওনার রিক্রিয়েশন থাকে সেটা, আবার কিছু সেভিংসও করতে হয়। তো উবারটা তার কাছে এই সময় লাক্সারি হবে। তো উনি কি তখন উবার রেগুলার বেসিসে ইউজ করবে? কিন্তু এটা ইউজ করার চেষ্টা করবে না। তো এই যে লাক্সারি টাইপের প্রোডাক্ট, এগুলো হচ্ছে সাধারণত আমাদের লাইফে নর্মাল গুডের মতো আচরণ করে, অর্থাৎ ইনকাম বাড়লে এই ধরনের প্রোডাক্ট আমরা বেশি কনজিউম করি। তাই আপনার যদি ইনকাম বাড়ে তখন আপনি লাক্সারি প্রোডাক্ট লাইক উবার রাইড নেবেন, আপনি ইম্পোর্টেড পারফিউম কিনবেন, আপনি হয়তো যেটা হচ্ছে যে ফরেন ট্রিপে যাবেন, বাট আপনার ইনকাম কমে যায়, তখন কিন্তু আপনি এইসব লাক্সারি অ্যাভয়েড করছেন। দিজ আর নর্মাল গুড। এবার আসেন তাহলে ইনফেরিয়র গুড, হেয়ার দ্য রিলেশনশিপ উইল বি অপোজিট। তো এখন যে কথাটা বলছিলাম এটার অপোজিট রিলেশনশিপটা যখন হবে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ইনফেরিয়র গুড। অপোজিট কিরকম সেটাও দেখছি। তার মানে এই ক্ষেত্রে এই গুডস গুলোর ক্ষেত্রে ইনকাম বাড়লে, ইনকাম যখন ইনক্রিজ করছে, মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের ডিমান্ড ইনক্রিজ করে ডিক্রিজ করে। আপনি বলতে পারেন ম্যাডাম উল্টা, হ্যাঁ, আমি এক্সাম্পলও দিব। আবার এই প্রোডাক্টে যখন ইনকাম, মানে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে যখন ইনকাম ডিক্রিজ করে, তখন এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়। যেমন একটু আগে জাওয়াদকে নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, তো আমি বলছিলাম যে উবার রাইড ইজ এ নর্মাল গুড ফর হিম। ইনকাম বাড়লে জাওয়াদ বেশি উবার রাইড নেবে, ইনকাম কমলে জাওয়াদ উবার রাইড নেবে না। এখন একটা ইনফেরিয়ার গুড হিসেবে আমি নিয়ে আসলাম হচ্ছে বাস রাইড, মানে নর্মাল যে আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করি সেটা। এখন যাদের ইনকাম যখন মান্থলি ইনকাম 10,000 টাকা, উনি কিন্তু লোকাল ওই যে লোকাল বাসেই চড়বেন, এটাতে দাম কম লাগে। তার মানে দেখেন ওনার ইনকাম কিন্তু ফল করেছে, কিন্তু ওনার ডিমান্ড লোকাল বাসের জন্য বেড়ে গেছে। ঠিক একইভাবে যদি কিন্তু এখন যাদের ইনকাম যদি মান্থলি 10,000 থেকে 1 লাখ টাকা হয়ে যায়, তখন কেউ প্রতিদিন লোকাল বাসে যাওয়ার কথা চিন্তা করবে? কারণ যাওয়া একটু চিন্তা করবে না যে লাইফে একটু লাক্সারি দরকার, প্রতিদিনকে লোকাল বাসে যাওয়া যায়? এরকম চিন্তা কিন্তু মাথায় চলে আসবে। তখন চিন্তা করবেন যে না, আমার যেহেতু ইনকাম বেড়েছে, আমি লোকাল বাসের ডিমান্ড কমাই দিই, আমি মাঝে মধ্যে একটু পাঠাওয়ে বাইক সার্ভিস নিয়ে গেলাম বা একটু উবারে সার্ভিস নিয়ে গেলাম, এরকম কিন্তু আমরা চিন্তা করবো। সো দেয়ার আর সাম গুড, এবং এই গুড গুলোকে আপনি এক্সাম্পলটাও লিখে রাখেন। আমাদের যে বেসিক নিড গুলো আমরা বলি, লাইক আমরা ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, এই ধরনের গুডস গুলোকে আমরা বলে থাকি বেসিক গুড। এই ধরনের গুডস এর ক্ষেত্রে যেটা হয় যে ইনকাম আহ বাড়লে আমরা এই ধরনের গুডস যেটা একদম নিত্য প্রয়োজনীয় জিনিস, তখন ওগুলো আমরা ইউজ করি না, আমরা লাক্সারির দিকে ঝুঁকে যাই। কিন্তু ইনকাম কমলে আমরা তখন আমরা আবার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে ফিরে আসি। এই কারণে দেখবেন যে যাদের ইনকাম কম তারা কিন্তু মোটা চালের ভাত, বেসিক নেই। আবার কিন্তু ইনকাম বেড়ে গেলে আমরা এই মোটা চালের ভাত খাওয়া বাদ দিয়ে আমরা হচ্ছে কি মিনিকেট বা একদম হচ্ছে গিয়ে বাসমতি চালের ভাত কিন্তু, এটা এক্সাম্পল হিসেবে হচ্ছে আমাদের ইনকাম যখন কম থাকে আমরা লোকাল বাস রাইড এগুলো ইউজ করে থাকি, লোকাল বাস ইউজ করে থাকি। আর যখনই ইনকাম হচ্ছে যে আমাদের ফল করে, তখন দেখা যায়, মানে ইনকাম ইনক্রিজ করে, তখন দেখা যায় যে আমরা লোকাল বাস রাইড না নিয়ে আমরা কিন্তু তখন আম, যেটা হয় যে আমরা ইয়া নিচ্ছি, উবার, বা আমরা হয়তো পার্সোনাল একটা ট্রান্সপোর্ট ইউজ করার চেষ্টা করছি, এইভাবে। ওকে, তো তারপরে আমরা চলে আসি হচ্ছে কি সেকেন্ড যে টপিক, যেটার উপর আপনার প্রাইসের উপর ডিপেন্ড না করে হচ্ছে কি আর একটা কারণে হচ্ছে কি আপনার ডিমান্ড কার্ভ শিফটিং দেখতে পাবো, সেটা হচ্ছে প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট।
এখানে প্রথম যে প্রোডাক্ট মানে যেই অনুযায়ী আপনার হচ্ছে প্রাইসিংটা ডিপেন্ড করবে, সেটা হচ্ছে সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস। এটা একটু হিসাবটা রাখবেন। সাবস্টিটিউট মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম দুইটা রিলেটেড প্রোডাক্ট থাকে, অর্থাৎ সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস থাকে। প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম কমপ্লিমেন্ট মানে দুইটা প্রোডাক্ট থাকে। তো একটু বুঝাই বলি, সাবস্টিটিউট কি, আমি দুটো ডেফিনেশনই দিব। সাবস্টিটিউট বলতে বুঝি যে যেই গুডস গুলো দে হ্যাভ সেম লেভেল অফ ইউটিলিটি, একই রকম আপনাকে সার্ভিস দিবে বা একই রকম আপনাকে উপযোগ দিবে, এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা সাধারণত আপনার বলে থাকি হচ্ছে কি সাবস্টিটিউট। আর কমপ্লিমেন্টারি গুডস তাদেরকে বলি যেই গুডস গুলো আমরা একসাথে কনজিউম করি, লাইক দে আর কনজিউমিং টুগেদার, এই ধরনের গুডস গুলোকে আমরা সাধারণত কমপ্লিমেন্টারি গুডস বলে থাকি। লেটস সে আমরা এখন হচ্ছে গিয়ে সাপোজ ধরেন আমি কি দিয়ে বলছি, ধরেন আমরা এখন সবাই ইফতারের পরে সাধারণত আমরা টি কনজিউম করি, মানে চা কনজিউম করি। চা আর কফি দুইটাকে আমাদের সেম ইউটিলিটি দেয় না, দুটো থেকে আমরা ক্যাফেইন পাই, আমাদের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো এই টি অ্যান্ড কফি দে আর সাবস্টিটিউট হিয়ার, মানে একটা আর একটার পরিপূরক। কিন্তু আমি যদি আপনার হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে এর সাথে ইয়াতে চিন্তা করি, যেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি এর সাথে আপনার কি বলা যায় যে টি কফির সাথে আমি ধরেন আমরা ধরে নিলাম যে এটার সাথে আমরা বিস্কিট কনজিউম করতে পছন্দ করি, এই বিস্কিটটা কিন্তু আর টিটা আমরা একসাথে কনজিউম করছি, দে আর কমপ্লিমেন্টারি গুডস, দ্যাট মিনস দ্য গুডস হুইচ আর কনজিউমিং টুগেদার। তো সাবস্টিটিউটের একটা ডেফিনেশন লেখেন, দেখেন সাবস্টিটিউট আর দোজ গুড হুইচ হ্যাভ সেম লেভেল অফ ইউটিলিটি, মানে একই ধরনের উপযোগ আছে বা একই পারপাসে ইউজ করা হয়। Substitute are those food which have same level of utility. Substitute are those food which have same level of utility. অর্থাৎ তারা একই রকম বা একই পারপাসে ইউজ হয়ে থাকে। ম্যাম হুইচ হ্যাভ তারপর? Same level of utility. Substitute are those food which have same level of utility. Substitute are those food which have same level of utility. লিখেছেন? আচ্ছা। সো এটার ক্ষেত্রে যেটা হয় যে সেটার একটা এক্সাম্পলে আসি। সেটা হচ্ছে যে ধরেন সাবস্টিটিউটের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি হচ্ছে গিয়ে আপনার আহ কি ধরনের প্রোডাক্ট আনতে পারি, যেমন আমরা টি কফি বলতে পারি, দেন আমরা বলতে পারি পেপসি, কোকা কোলা, পেন, পেন্সিল, দে আর সাবস্টিটিউট, অর্থাৎ একই ধরনের আমাদের উপযোগ দেয়। তো সাবস্টিটিউটের ক্ষেত্রে যেটা হয় যে সেটা হচ্ছে কি, ধরেন আমরা একটু বুঝাই, ধরেন আমি প্রাইস অফ টি, চায়ের দাম বেড়ে গেল, একটু চিন্তা করেন তো। আচ্ছা, চায়ের দাম বাড়লে আমাদের চায়ের ডিমান্ড কমে যাবে না? জি ম্যাম, কমে যাবে। যে চা, তখন আমরা অল্টারনেটিভ খুঁজবো না? চার অল্টারনেটিভ কে? সেই তো সাবস্টিটিউট। সো চার অল্টারনেটিভ আমি ধরলাম কফি। তো দেখবেন যে চায়ের দাম তখন বাড়লে তো ম্যাম কফির কফির দাম তো বেশি এমনি ম্যাম। কফির ডিমান্ড বেড়ে যায়। আমরা ধরে নিচ্ছি ধরেন কফির দামে কোনো এফেক্ট পড়ে নাই, ও আচ্ছা। ঠিক আছে, এইভাবে একটু চিন্তা করছি। তো যখন সাবস্টিটিউটের ক্ষেত্রে কি হচ্ছে যে দাম বাড়লে সাধারণত অল্টারনেটিভ প্রোডাক্টের ডিমান্ড বাড়ে, যেমন মাঝখানে পেপসি কোকা কোলা দাম বেড়ে গিয়েছিল না, তখন আমরা সবাই কি খাওয়া শুরু করলাম, মোজো খাওয়া শুরু করলাম না? জি ম্যাম। বিকজ ওটার দাম বেড়ে গেছে। তো দাম বাড়লে যেটা থেকে আমরা সেম লেভেল অফ ইউটিলিটি পাই আমরা সেটাতে সুইচ করে যাই। আচ্ছা, এরপর আসেন এটা উল্টা হয়, অর্থাৎ এখন দেখেন আমাদের দেশে কিন্তু কফির ডিমান্ড অনেক কম, একটু আগে যে বলছিলেন কারণটা কি, কজ বাংলাদেশে প্রাইস অফ টি বেশ কম। তাহলে চায়ের দাম যেহেতু কম, তাহলে আমরা কফির ডিমান্ড কি বাড়াই দিব না কমাই দিব? যেহেতু চায়ের দাম কমই, তাহলে তো আমি চাই কনজিউম করবো, আমি কফি কনজিউম করবো না। তো এই কারণে দেখা যায় যে কফি কিন্তু আমরা ডিমান্ড সেভাবে আমাদের আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশে বেশি একটা নাই।
বিকজ হচ্ছে গিয়ে বাংলাদেশে কফির প্রাইসটা কম্পারেটিভলি অনেক বেশি যে এই সাবস্টিটিউট হিসাবে চলে আসে। আচ্ছা, এবার কমপ্লিমেন্টারি গুডস এর সাথে কমপ্লিমেন্টারি গুডস আমি লিখছি। কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে, এভাবে বলি যে কমপ্লিমেন্টারি গুডস আর দোজ গুড দে আর কনজিউমিং টুগেদার, একসাথে আমরা কনজিউম করে থাকি। এই ধরনের গুডসকে আমরা সাধারণত আপনার কমপ্লিমেন্টারি গুডস বলে থাকি, যে যে গুডস গুলো আমরা একসাথে কনজিউম করি তাদেরকে আমরা হচ্ছে গিয়ে আহ কমপ্লিমেন্টারি গুডস বলে থাকি। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে গিয়ে টির সাথে কমপ্লিমেন্টারি গুডস হিসাবে ধরে নিলাম যে বিস্কিট, এরকম যদি নিয়ে আসি, এখন দেখলাম এখন আমি দেখলাম যে আমার কফি মানে চায়ের দাম বেড়ে গেছে। ইনক্রিজে দিই, ইনক্রিজটা দিয়ে বোঝালে বেশি বুঝুন। চায়ের দাম বেড়ে গেছে, চায়ের দাম যদি বাড়ে তাহলে কি আমি বিস্কিট বেশি কনজিউম করব? যেহেতু আমরা চা বিস্কিট দিয়ে খাচ্ছি, তো চায়ের দাম বেড়েছে, আমি চা কনজিউম করছি না, তাহলে সাথে সাথে বিস্কিটও কনজিউম করার সাথে সাথে আমার মানে চা কনজিউম করা কমাই দেবো, বিস্কিটও কনজিউম করা কমাই দেবো। কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে কি হয়, কমপ্লিমেন্টারি গুডস এর যদি দাম বেড়ে যায়, তো যেই জিনিসগুলো আমরা একসাথে কনজিউম করছিলাম, তখন দেখা যায় যে আদার্স যে প্রোডাক্টটা ছিল সেটার প্রাইসটা ফল করে। ওকে। আচ্ছা, এরপর আসেন টেস্ট অ্যান্ড ফ্যাশন। টেস্ট অ্যান্ড ফ্যাশনের ক্ষেত্রে যেটা হয় যে এই ক্ষেত্রে টেস্ট অ্যান্ড ফ্যাশন যেটা সেটা হচ্ছে গিয়ে সেক্ষেত্রে যেটা হয় যে মনে রাখবেন যে যে ট্রেন্ডটা চলে সেই ট্রেন্ড অনুযায়ী ডিমান্ড ডিপেন্ড করে। অর্থাৎ যেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসিংটা ইম্পর্টেন্ট না। এই টেস্ট অ্যান্ড ফ্যাশনের ক্ষেত্রে এভাবে লিখবেন যে ডিমান্ড ডিপেন্ডস অন দ্য কারেন্ট ট্রেন্ড অ্যান্ড ফ্যাশন। ফর এক্সাম্পল, এখন দেখেন একটু শর্ট টাইপের, একটু লং টাইপের ড্রেসের ট্রেন্ড আছে। তো আমরা কিন্তু যখন স্কুল গোয়িং ছিলাম তখন কিন্তু শর্ট কামিজ, শর্ট শার্ট এই ধরনের ট্রেন্ড ছিল। তো এখন যদি ওই ধরনের পোশাকের দাম অনেক কমও হয়, তারপরে কিন্তু ট্রেন্ড বা ফ্যাশন অনুযায়ী আমরা কিন্তু ওই ধরনের প্রোডাক্ট গুলো কিনবো না। আবার ধরেন ফর এক্সাম্পল, দাওয়াত উনি হচ্ছেন কফি লাভার। এখন কফির দাম যাই হোক না কেন, আমার মানে টেস্ট ওনার হচ্ছে কফিতে, বা ওনার হ্যাবিট হচ্ছে কফি কনজিউম করা, তো সেক্ষেত্রে প্রাইসটা ম্যাটার করে না। আমরা দেখা যায় আমরা আমাদের টেস্ট অনুযায়ী ডিমান্ড করি। যেমন এই ক্ষেত্রে আমি আমার একটা এক্সাম্পল দিই, আমি হচ্ছে টি লাভার। তো আমি যেখানেই যাই না কেন, যদি খুব ভালো মানে কফি শপেও যে আমি প্রথমে আগে দেখি যে ওখানে টি পসিবল কিনা। যদি দেখি যে ওখানে মিল্ক টি আছে, আমি কিন্তু মিল্ক টি কনজিউম করি। তো দাম কিন্তু কফির সমানই হয়, যদিও এটা দাম সমান হওয়ার কথা না। তো আমার টেস্ট বার্ড ওটা। এই কারণে প্রাইসটা আমি ইম্পর্টেন্ট না, এখানে আমার ডিমান্ডটা আমার টেস্টের উপর ডিপেন্ড করছে। তো এটাই বলছি, তখন ডিমান্ডটা অটোমেটিক্যালি সেম প্রাইসে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এক্সপেকটেশন খুবই ইজি। এক্সপেকটেশনের পাশে একটু বড় করে লেখেন এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস। এটুকু বুঝলেই বুঝবেন। সো ইফ উই এক্সপেক্ট দ্যাট দ্য ফিউচার প্রাইস উইল ইনক্রিজ, কোনো কারণে ভবিষ্যতে যদি দাম বাড়ে এরকম একটা সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্টে ডিমান্ডটা কমাই দিব। আর যদি দেখি যে ভবিষ্যতে দাম কমে যাচ্ছে, তখন প্রেজেন্টে আমরা ডিমান্ডটা কমাবো। কারণটা কি? কারণ জানি যে ভবিষ্যতে দাম কমে যাবে, so আমি ভবিষ্যতে কিনবো, বর্তমানে কিনবো না। আর যদি বুঝি যে ভবিষ্যতে দাম বেড়ে যাবে, তখন আমি বর্তমানে বেশি কিনে নিব, যাতে হচ্ছে কি আমি প্রোডাক্টটা পারচেস করতে পারি। আর লাস্টে যেটার কারণে এই যে এত ডিমান্ড নিয়ে কথা বললাম, দেখা যাচ্ছে যে বাংলাদেশে এগুলো কোনো কিছুই কাজ করে না, বিকজ অফ দ্য নাম্বার অফ বায়ার্স ইন দ্য মার্কেট। যেমন ধরেন বাংলাদেশে যদি বেশি বেশি বায়ার, এই কারণে আমাদের ডিমান্ডও বেশি। লেটস সে বাংলাদেশে যদি 10 কোটি মানুষ হয়, তার মানে চিন্তা করেন 10 কোটি ডিমান্ড আছে। কিন্তু আপনি যে মালদ্বীপস এর সাথে কম্পেয়ার করেন, মালদ্বীপস এর জনসংখ্যা মাত্র 5 লাখ, শুধু মাত্র 5 লাখ ডিমান্ড। তো একটা মার্কেটে যেটা হয়, ইফ দ্য নাম্বার অফ বায়ার ইনক্রিজেস, ইন দ্যাট কেসেস দ্য ম্যাম। ডিমান্ড অলসো ইনক্রিজেস। আমি আর 2টা মিনিট টাইম দিই, কথা বলেন। ও, if ওকে ম্যাম। if the price increases, sorry my mistake, if the number of buyers increases, তখন দেখা যায় যে দামের কোনো ফ্যাক্ট না, যেহেতু বেশি মানুষ আছে তারা বেশি কনজিউম করবে। সো দ্যাটস ইট। এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, এটা বইয়ে কোথা থেকে পড়বো সেটাও দেখালাম, স্লাইডটাও আমি দিলাম। এখান থেকে চেষ্টা করবেন এই প্রশ্নটা আসলে ছবি আঁকতে, যেটা এই যে যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা, এবং অ্যাটলিস্ট 3টা রিজন ভালো করে হচ্ছে গিয়ে একটু মাথায় রাখবেন, যে আপনারা হচ্ছেন গিয়ে ইয়া করেছেন, যে পড়েছেন। ঠিক আছে, আমি জাস্ট এখন একটু অ্যাটেন্ডেন্স নেব, অ্যাটেন্ডেন্স আপনাদের নিতে একটু বেশি সময় লাগবে না, আপনার ছোট্ট সেকশন, জাস্ট আমাকে অল্প কিছু সময় অ্যালাউ করেন।
21 তারিখের ক্লাসটা দেখেছেন এই কারণে যেটা হয়েছে যে আমি কোনো লেট এন্ট্রি বা ইয়াতে দিতে পারিনি, কারণ আপনাদের হচ্ছে 21 তারিখের ক্লাস, ওটা শিডিউলেই নাই। এই যে দেখেন, মেকআপ দিতে গেলেই মেকআপ 21 তারিখের ডেটটা আসে না, 21 তারিখের ডেটটা শিডিউলে ছিল না। এটা দেখেছেন নাই শিডিউলে, এক্সট্রা ক্লাস হিসেবে 21 তারিখের ক্লাসটা দেখাতে হচ্ছে। গভর্নমেন্ট হলিডেতে কোনো মানে ক্লাসটা নিতে নেওয়ার আমাদের কোনো সিস্টেম ছিল না। আচ্ছা যাই হোক, নেক্সট আর একটা আমি ক্লাস নিবো এই উইকে, চেষ্টা করবো ওয়ান ওয়ান আওয়ারে। আর যতটুকু না নিতে পারি তাহলে আজকে পর্যন্ত আমরা যা যা বললাম এটুকু পর্যন্ত আমাদের সিটিতে থাকবে। সিটিতে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিতে নিতে বলি, বাঁধন নাই ক্লাসে। প্রীতি আছেন? মাহমুদুল ম্যাম আমি হাসান, মাহমুদুল হাসান, মাহতাব, ফিরোজ প্রেজেন্ট, ইমরান আল কবির, মানে একদম লাস্টে জয়েন করছে। আচ্ছা, জাওয়াদ প্রেজেন্ট, রাহাত আহমেদ, নাসরিন ম্যাম প্রেজেন্ট। আজকে কিন্তু পরে জয়েন করেছি। আচ্ছা, রাকিব ইমরান। আছেন? জি ম্যাম হ্যাঁ আছি। দিয়েছি। ওকে। জুয়েল প্রেজেন্ট, সাকিব আকুন, সাকিব আকুন, শামিম খান প্রেজেন্ট, জুবায়ের প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট, রাসেল আলী ম্যাম প্রেজেন্ট, আমি প্রেসিডেন্ট। মুসা প্রেজেন্ট, শেখ শাহরিয়ার আলম প্রেজেন্ট। ঠিক আছে। ম্যাম এটা কি 2 দিন অ্যাবসেন্ট দেখায় ম্যাম? হ্যাঁ, এইটা যেটা হচ্ছে কাউন্ট, সেটা যে কয়দিন ক্লাস করেন নাই সেটা। অ্যাবসেন্ট তো ম্যাম 2 দিন করি নাই ম্যাম। 2 দিন না, একদিন হয়তো অ্যাবসেন্ট করেছেন, আপনাদের একটা ক্লাসের দুইটা অ্যাটেন্ডেন্স হয়। আচ্ছা আচ্ছা। একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স দুইটাতে একদিন আসে নাই as per I review। জি আচ্ছা ম্যাম। ঠিক আছে, তবে নামাজে যান। আমি আপনাদের যদি সিটি নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে একটু মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে আস করে আমাকে জানাই দেবেন কি কি করতে হবে। ম্যাম আমি কিন্তু আছি। ম্যাম ঈদের মাসুদুল আগে হাসান, ছুটি নিন না, ঈদের পরে ছুটি নিন। মাসুদুল আছেন না? আচ্ছা ঠিক আছে, মাসুদুল ইসলাম রাকিব আমি দেখছি। হ্যাঁ সিটি হবে, ফ্রাইডেতে ফার্স্ট ক্লাসটাতে আমাদের সিটি 2টা থেকে 3টা সিটি হবে। ওকে, বেস্ট অফ লাক। ম্যাম একটু টপিকটা বলুন।